একটা জাতীয় নির্বাচনের যে আয়োজনের যে ঘোষণা, ফেব্রুয়ারিতে সেই ঘোষণা আমরা শুনতে পেলাম এবং সেই ঘোষণা অনুযায়ী আমরা দেখেছি নির্বাচন কমিশন তাদের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তারাও কিন্তু নির্বাচনমুখী নানা কার্যক্রম শুরু করেছে। আমাদের মানুষের মধ্যে যে নির্বাচন আয়োজনে যেটা ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশাটা কিন্তু কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন তাদের যে কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, না ভোটের প্রথা চালু করা, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত না হতে দেওয়া, বিধান বাতিল করা, অনিয়ম হলে সমস্ত কেন্দ্রগুলিতে নির্বাচন বন্ধ করার যে নানা রকম ফাঁক ফোকর যেগুলি রয়েছে সেগুলিকে বন্ধ করার একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশন তাদের নানামুখী তারা পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, আমরা যদি দেখতে পাই যে আসলে বিগত নির্বাচনগুলোতে কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, বিগত নির্বাচনগুলিতে মানুষ কি ভোট দিতে পেরেছিল কিনা, সেখানে ভোট কেন্দ্রে ভোটাররা সেখানে গিয়েছিল কিনা, সেখানে যত পার্সেন্ট ভোট পড়েছে সেই ভোটকে কি আবার কিছুক্ষণের মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে কিনা। একজন নির্বাচন কমিশন একবার বললো 20% ভোট পড়ছে, একটু পরে বললো 42% ভোট পড়ছে। জিজ্ঞেস করা হলো কেন, তিনি উত্তর দিলেন তিনি দুপুরবেলা ঘুমিয়েছিলেন, খেয়াল করতে পারেনি, ঘুম থেকে উঠে তিনি দেখেছেন এই ধরনের ভোট পড়েছে। সুতরাং বিগত নির্বাচনগুলো যেটি 3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আসলে কি কি ঘটেছিল আমরা দেখেছি। শিশুরা ভোট দিয়েছে, মৃত মানুষ ভোট দিয়েছে, প্রবাসীরা ভোট দিয়েছে এবং এমন এমন ঘটনা ঘটেছে যে সেখানে দিনের পর সারাদিন ধরেই ভোটের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একই ব্যক্তি বা একই গ্রুপ বারবার ভোট দিচ্ছিল। জিজ্ঞেস করা হচ্ছিল কেন আপনি তো একবার ভোট দিলেন, আবার ভোট দিতে কেন আসলেন? সেখানে বলা হলো যে আমি হাসিতে ঘুরতে ঠেলায় আবার লাইনে দাঁড়িয়েছি। সো এই যে নির্বাচন নিয়ে আমাদের একটা ধূমদাল ছিল, আমরা দেখেছি শতভাগ মানুষ কোথাও না কোথাও ভোট দিয়েছে। এই যে মৃত মানুষ ভোট দেওয়া, শত মানুষ ভোট দেওয়া, প্রবাসীরা ভোট দেওয়া, শিশুরা ভোট দেওয়া, এই ধরনের নানা রকম ভাবে নানা ন্যাক্কারজনক কর্মকাণ্ড কিন্তু বিগত সরকারের এই 15 বছরের শাসনামলের নির্বাচনগুলোতে সেখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা সে সময় কি দেখেছি যে পর্যবেক্ষকের নামে ভাড়াটিয়া পর্যবেক্ষক বিদেশ থেকে নিয়ে আসা হয়েছিল। সেই ভাড়াটিয়া পর্যবেক্ষণ করার কোনো সক্ষমতা তাদের ছিলই না, জীবনে কোনো পর্যবেক্ষণও করেনি। বাংলাদেশে তাদেরকে রাষ্ট্রীয় অর্থে বাংলাদেশে এখানে পিকনিকের ব্যবস্থা করা দেওয়া হয়েছে, পকেট মানি দিয়ে দেওয়া হয়েছিল। সেই ধরনের পর্যবেক্ষক কিন্তু গত সময়কার নির্বাচনগুলিতে এনে এখানে সেই সময়কার সরকার আন্তর্জাতিকভাবে নির্বাচনকে গ্রহণযোগ্য করবার জন্য তারা অপচেষ্টা সেরা তারা করেছিল। আমরা এবার আশা করতে চাই নির্বাচন কমিশন তাদের ক্ষমতা বাড়াচ্ছে, না ভোটের বিধান চালু করছে, যেখানে নির্বাচনে গন্ডগোল হবে সমস্ত নির্বাচনকে বন্ধ করবার জন্য তারা তাদের অভিপ্রায় ব্যক্ত করছে। এখনো পর্যন্ত যারা পর্যবেক্ষক হবে 318টি আবেদনপত্র আমরা জমা পড়েছে। আমরা একেবারে দৃঢ়তার সাথে বলতে চাই যে নির্বাচন কমিশন বলছে যে আগের মতো কোনোভাবেই এই ধরনের কোনো ভুয়া যে পর্যবেক্ষক, সে পর্যবেক্ষকদেরকে কোনোভাবেই আর নির্বাচনী পর্যবেক্ষণ করতে দেওয়া হবে না। আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই আগামী জাতীয় নির্বাচনে দেশি বিদেশি যারা পর্যবেক্ষক হবেন সেই পর্যবেক্ষকরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাতে সঠিক পর্যবেক্ষক করতে পারেন সেই বিষয়টি আমরা দেখতে চাই। আমরা দেখেছি, আমি এখানে নবাবগঞ্জের একটা কথা গতবার বলেছিলাম, নবাবগঞ্জে একটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি শিশুরা ভোট দিচ্ছে। একজন বিশেষ প্রার্থী যখন ভোটে দাঁড়িয়েছেন এবং একজন বিশেষ প্রার্থীকে ভোটে জিতাবার জন্য সেখানে সেই সাংবাদিকদেরকে সেখানে আটক করে রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত, সে টেলিভিশনের প্রতিনিধিও এখানে আছেন, যমুনা টেলিভিশনের কথা বলছি, গভীর রাত পর্যন্ত তারা জেগেছিলেন, তারপরে তার জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে বেরিয়ে আসছিলেন। এই যে আমরা দেখেছি আমাদের যে সংবাদ কর্মীদেরকে এই নির্বাচনের সংবাদ প্রচার করবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়, এমন ঘটনা আছে। দু একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনের সংবাদ প্রচার করবার জন্য চুরি করেছে, সে সংবাদ প্রচার করবার জন্য তাদেরকে চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, তারা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের গণমাধ্যমগুলি যাতে তাদের যতটুকু সম্ভব ভোট কেন্দ্রে যেতে পারে সে অনুযায়ী সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে কিনা সে ধরনের সংবাদ প্রচার করতে পারে, সেদিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। বাংলাদেশের একটা নাটক হয়, সেটি হচ্ছে চলিতেছে সার্কাস। আমরা দেখেছি গত সময়ে যে নির্বাচন নিয়ে চলছিল সার্কাস, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনগুলিতে আর কোনো ধরনের সার্কাস দেখতে চাই না। আমি নির্বাচন দেখতে চাই না, 153 জনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন আমরা দেখতে চাই না। আমরা দিনের ভোট রাত হয়ে গেছে সে ধরনের কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু কি নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব? আমার তো মনে হয় যে শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে কিন্তু সেটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এখানে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ভোটাররা রয়েছে, সচেতন নাগরিক সমাজ রয়েছে, মিডিয়া রয়েছে, এই সকল স্টেক হোল্ডাররা কিন্তু একসাথে যদি একটা ভোটকে সুষ্ঠু করবার জন্য চেষ্টা না করে তাহলে কিন্তু আমাদের যে প্রধান নির্বাচন কমিশন বা কমিশনারের পক্ষে কিন্তু তা শত চেষ্টা থাকলেও কিন্তু সুষ্ঠু সুন্দর নির্বাচন সেখানে করা সম্ভব নাও হয়ে উঠতে পারে। আমরা দেখেছি কেন্দ্রে এবার 40,000-এর মতো ক্যামেরা
বডি ক্যামেরা কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদি আজকে প্রার্থীরা, রাজনৈতিক দলগুলো, ভোটাররা যদি সহযোগিতা না করে, 40,000 কেন আরো 3 ডবল 4 ডবল ক্যামেরাও কিনলেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সেখানে নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব হবে না। সুতরাং আমরা ফ্যাসিস্টকে যখন বিদায় করেছি, আমরা গণতন্ত্রের অভিযাত্রা যখন বাংলাদেশ হাঁটছে, ঠিক সে সময় একটা নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলো, ভোটাররা, প্রার্থীরা, গণমাধ্যম, আমাদের সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কার্যক্রম পালন করতে হবে। আমরা কি দেখেছি যে গত নির্বাচনের সময় যে প্রার্থী এবং প্রশাসন একে অপরের সাথে মিলে তারা ভোট দিয়েছে, ইভিএম এর নামে ভোট জালিয়াতি করেছে। আমরা ভোট টিপ দিয়েছি আর এক জায়গায় ভোট চলে গেছে আর জায়গায়, কে কাকে ভোট দিয়েছে কিছুই বুঝতে পারা যায় না। ভোট কেন্দ্রে ভোটার নাই, কুকুর বিড়াল ঘুমিয়ে আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন প্রার্থী প্রচুর ভোটের ব্যবধানে তিনি নির্বাচনে জয়লাভ করে যাচ্ছে। এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জের অবস্থা দাঁড়াবে। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, প্রশাসনকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি নির্বাচন কমিশন ও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করবার যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কিন্তু আমাদের ব্যর্থ স্বপ্নে পরিণত হবে। সে কারণে ধরো প্রশাসনকে, নির্বাচন কমিশনকে তাদের উপরে যে অর্পিত দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব যদি পালন করা না হয়, তাহলে কিন্তু আমাদের যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করবার স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু দুঃস্বপ্ন পরিণত হয়ে যেতে পারে। আমরা দেখেছি যে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য রয়েছে, এখনো তারা কিন্তু এক জায়গায় আসতে পারেনি। এতদিন আমরা দেখেছি একটি দল ক্ষমতায় থাকবার জন্য তাদের অপচেষ্টা করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা ক্ষমতায় যাবার জন্য নিজেদের মধ্যে অযৌক্তিক লড়াইয়ে তারা লিপ্ত হচ্ছে। এই যে ক্ষমতা যাবার যে লড়াইয়ে তারা লিপ্ত হচ্ছে, এই লিপ্ত হতে গিয়ে কিন্তু এখনো অনেক বিষয় অমীমাংসিত থেকে যাচ্ছে। আমরা আমাদের দেখতে পাচ্ছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না সনাতনী পদ্ধতিতে নির্বাচন হবে, নারীর ভোটাধিকার কিভাবে, নারীরা কত পার্সেন্ট ভোটে অংশগ্রহণ করতে পারবে, এবং আমরা আমাদের যদি বলি যে ঐক্যমত কমিশনের কাছে যে আমাদের সনদ, জুলাই সনদ, সেই সনদটি বাস্তবায়ন কি হবে, এই সকল বিষয় কিন্তু এখন অমীমাংসিত থেকে যাচ্ছে। সুতরাং এই জুলাই সনদ বলি, পিআর নির্বাচন বলি, নারীদের ভোটে দাঁড়াবেন যে কত পার্সেন্ট দাঁড়াবে, এই সকল কিছু যখন অমীমাংসিত থেকে যাচ্ছে, তখন সে অবস্থায় কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে আগামী নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যারা ফ্যাসিস্ট শক্তি রয়েছে, তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে কিনা, তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা গোয়েন্দাগিরি করে তাদের একের মধ্যে অপরকে তারা বিরোধে জড়িয়ে দিচ্ছে কিনা। সে কারণে বলি, আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনাদের মধ্যে যতখানি গ্যাপ রয়েছে, যতটুকু দূরত্ব রয়েছে, যে ইস্যুগুলো এখনো পর্যন্ত আপনারা মীমাংসা করতে পারেননি, প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও আপনারা আপনাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবেন, এবং জুলাই সনদে আপনারা স্বাক্ষর করে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি হবে, পিআর পদ্ধতির বাইরে হবে, কি হলে ভালো হবে, অল্প সময়ের মধ্যে আমরা যে নির্বাচনের কথা বলছি সেই নির্বাচন সুষ্ঠু করা যাবে, সেগুলি কিন্তু আপনারা আপনাদের দূরত্ব কমিয়ে আপনারা অবশ্যই রাজনৈতিক দলগুলি কিন্তু একটা ঐক্যমতের মধ্যে আপনারা ফিরে আসবেন। আমরা যে এই যে বড় বড় দলগুলোর মধ্যে যে কথার বাহাস আমরা দেখতে পাই, একে অপরকে এমনভাবে কথা বলে যে কথা বলাগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে তোলে, আমাদেরকে ভয় লাগিয়ে দেয়। আমরা মনে করি না আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের ভবিষ্যৎ, আপনারা শাসন ব্যবস্থায় ক্ষমতায় আপনারা যাবেন, কিন্তু আপনাদের মধ্যে যদি কথার সৌন্দর্য না থাকে, আপনারা যদি একে অপরকে ঘায়েল করবার জন্য অশ্লীল কথা, অশ্লীল বক্তব্য প্রদান করেন, তাহলে কিন্তু এই রাজনৈতিক দলের প্রতি মানুষের যে আশা তৈরি হয়েছে, ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনের মধ্যে গিয়ে 1400 যে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের আত্মা কিন্তু কষ্ট পাবে। আপনারা আপনাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনেন, একে অপরের প্রতি যে কুৎসা রটানো, একে অপরের প্রতি যে বক্তব্য দেবার ক্ষেত্রে অশালীলতা, সেগুলি কিন্তু আপনারা দূর করবার চেষ্টা করবেন। আমরা মাঝে মাঝে শুনতে পাই, আমি আরেকটা কথা বলতে চাই, মাঝে মাঝে শুনতে পাই, একটা জুজুর ভয় শুনতে পাই, আবার 1-11 আসার একটা সংখ্যা তৈরি হচ্ছে, দেশে একটা গৃহযুদ্ধ লাগতে পারে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে 1-11 বা গৃহযুদ্ধ লাগবার কোনো রকম কোনো সংখ্যা বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমাজ, প্রত্যেকটি সচেতন মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে রয়েছে। যে ফ্যাসিস্ট বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন কোনো কিছু বাংলাদেশে আবার দেখতে পাবে, তারা কিন্তু একত্রিত হয়ে যাবে। সুতরাং 1-11 বলি, গৃহযুদ্ধের সংখ্যা বলি, এগুলি কোনো ধরনের কোনো সংখ্যা আমরা দেখতে পাই না। আমরা মনে করি এটি আমাদেরকে একটা জুজুর ভয় দেখানো হচ্ছে। সে কারণে আমরা বলতে চাই, যেটি আজকের এই বিতর্কে বলেছি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ। আমরা কি নির্বাচন করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? নির্বাচন পরবর্তীকালীন সময় আমাদের কি হবে? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন, তারা কি আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন কিনা? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন, তারা যে কথাগুলো বলে এখন ক্ষমতা আসছেন, যারা এতদিন জুলুমের শিকার হয়েছেন, তারা কি আবার পাল্টা জুলুম করবে কিনা? সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে, এবং সে কারণে আমরা আশাবাদী হতে চাই ভবিষ্যৎ রাজনীতিতে, ভবিষ্যৎ নির্বাচনে যারা ক্ষমতা আসবেন, যারা বিরোধী দল হবেন, তারা যাতে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য
যাতে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের আত্মার শান্তির জন্য আপনারা সকলেই কিন্তু মনে করি এই নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে আপনারা যে যার ওয়াদা নির্বাচন ম্যানিফেস্টো করবেন, জনগণের কাছে গিয়ে গিয়ে সেই ম্যানিফেস্টো অনুযায়ী আপনারা কাজ করবেন এবং বাংলাদেশকে স্বনির্ভর করবার জন্য আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন সেই ঐক্যবদ্ধভাবে কিন্তু আপনারা কাজ করে যাবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য হয়ে সারা পৃথিবীর বুকে যাতে আমরা ফ্যাসিস্ট বিদায় করবার মধ্য দিয়ে একটা আমরা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারছি সেই উদাহরণ কিন্তু রাজনৈতিক দলগুলো সৃষ্টি করবেন এবং সেখানে নির্বাচন কমিশন তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে, প্রশাসন দায়িত্ব পালনে কোথাও কিন্তু তারা ব্যর্থ ঘটাবেন না বলে আমরা আশা করছি। আমি আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছাত্র সংসদের সম্মানিত প্রধান অতিথি, যিনি নির্বাচন নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলে আসছেন, যিনি এই যে আজকে শতভাগ ভোটের যে কথাটা আমি বললাম, শতভাগ ভোটার কোথায় কোথায় পড়েছে ওনার কাছে স্টাডি আছে, কোথায় বিতু মানুষ ভোট দিয়েছে সেটা তার কাছে স্টাডি আছে। নির্বাচন নিয়ে তিনি কোর্টে গিয়েছেন, কোর্টের বারান্দায় বারান্দায় একা একা ঘুরেছেন, হয়তো লড়াই করবার জন্য পাশে কাউকে পাননি। আমি জানি না বাংলাদেশে এখন ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা সরকার গঠন করেছি। ভবিষ্যৎ রাজনীতিতে ডক্টর বদিউল আলম মজুমদাররা আবার যখন কেউ অন্যায় করবে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে নতুন ফেসিজমের কাছে তারা আবার সহিংসতার শিকার হবে কিনা সেই শঙ্কাও কিন্তু আমাদের মধ্যে থেকে যায়। তা আমি মনে করি একজন সাদা মনের মানুষ, নির্ভেজাল মানুষ, যিনি সবসময় দেশের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য তার জীবনকে উৎসর্গ করতে এখনো পর্যন্ত বেঁচে আছেন, তিনি হচ্ছেন আজকের সম্মানিত প্রধানমন্ত্রী ডক্টর বদিউল আলম মজুমদার।